আমার প্রিয় বন্ধুরা, আজকে কথা বলবো থট প্রসেস নিয়ে, চিন্তা নিয়ে, আমাদের ইনার বিলিফ নিয়ে। আমরা সবাই বহুবার শুনেছি যে আমরা যেমনটি চিন্তা করি আমরা তেমনটি হয়ে যাই। আমরা যা চিন্তা করি আমরা সেই বিষয়গুলোকে আমাদের জীবনে অ্যাট্রাক্ট করে নিয়ে আসি। আবার আমরা শুনেছি যে চিন্তা যেমন মানুষটা ঠিক তেমন। এখন প্রশ্ন হলো, এই পৃথিবীতে একজন কি আছে যে তার নিজের জীবনের ক্ষতি চায়? সে অসুস্থতা চায়, সে চায় যে সে কাজ করুক কিন্তু উপার্জন ঠিক মতো না হয়? কেউ কি এরকম চায় যে তার রিলেশনশিপগুলো ভেঙে যাক? কেউ কি চায় তার জীবনটা কষ্টে কাটুক? মানুষ চায় কি? আমরা কি চাই? আমরা জীবনে যা কিছু করছি তা করছি আমাদের ভেতরে সুখ এবং শান্তির জন্য। এখন আমরা তো চাচ্ছি না যে আমার ক্ষতি হোক, তারপরও হয়ে যাচ্ছে। আমি চাচ্ছি না বিপদে পড়ি, আমি বিপদে পড়ে যাচ্ছি। আমি চাচ্ছি না ব্যবসায় লস হয়ে যাক, কিন্তু লস হয়ে যাচ্ছে। আমি চাচ্ছি না যে আমার সম্পর্কগুলো নষ্ট হোক, আমার সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে। আমি চাচ্ছি না আমার দেহে কোনো রোগ তৈরি হোক, রোগ তৈরি হয়ে যাচ্ছে। তাহলে কোথাও কি আমি মিসিং করছি যে কিভাবে চিন্তা করতে হবে এটাও কি শেখার দরকার আছে? হ্যাঁ বন্ধুরা, এটাও শেখার দরকার আছে। আপনাকে আজকে চিন্তার একটা বিস্তারিত আমি একটা ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরব যে কিভাবে আমাদের চিন্তাগুলো আমাদের জীবনকে প্রভাবিত করে, কিভাবে আমাদের চিন্তা দিয়ে আমরা আমাদের জগৎটাকে তৈরি করি। তার ৮০ থেকে ৯০ ভাগ সময় আমরা নিজেরাই জানি না যে আমার চিন্তা দিয়েই আমি এটা তৈরি করলাম। আগে আমাদের জানতে হবে যে চিন্তাটা কি। চিন্তা হচ্ছে আপনার শক্তি, চিন্তা হচ্ছে এনার্জি। যখন আমরা কোনো কিছুকে চিন্তা করি, কোনো কিছু নিয়ে চিন্তা করি, সেই চিন্তা দ্বারা আমাদের ব্রেনের নিউরন সেলগুলো ফাংশন করতে থাকে। অর্থাৎ আমি আমার চিন্তা দিয়ে আমার ব্রেনকে কমান্ড দিই। আর যেরকম কমান্ড দেই আমরা, আমাদের ব্রেন সেইভাবে রেসপন্স করে। আমাদের ব্রেন সেইভাবে সিগন্যাল পাঠায়। আমাদের ব্রেন সেইভাবে একটা নিউরনের সাথে আরেকটা নিউরনকে লিঙ্ক করে দেয়। এখন চিন্তার ধরনটা যদি হয় ধ্বংসাত্মক, নেগেটিভ, ভয়ের, সন্দেহের, তাহলে সেই চিন্তার ধরন থেকে আমাদের বডির মধ্যে নেগেটিভ কেমিক্যালসগুলো ডিসচার্জ হতে থাকে, আমাদের ক্ষতিকারক হরমোনগুলো ডিসচার্জ হতে থাকে। তখন আমাদের মধ্যে খারাপ লাগা শুরু হয়। যখন আমাদের মধ্যে খারাপ লাগা শুরু হয় তখন আমরা আমাদের এনার্জিটাকে ডাউন করে ফেলি। যখন আমরা এনার্জিটাকে ডাউন করে ফেলি তখন আমরা যেটা অ্যাকশন করতে চাই সে অ্যাকশনটা করতে পারি না, যে অ্যাক্টিভিটিস করতে চাই সে অ্যাক্টিভিটিসটা করতে পারি না। আবার আমরা কিছুই করলাম না, কিন্তু নেগেটিভ চিন্তা হলো, নেগেটিভ চিন্তা করলাম, নেগেটিভ কেমিক্যালস আসলো, ক্ষতিকারক হরমোনস আসলো, কিন্তু আমি কিছুই করলাম না। তাহলে কি হবে?
এটা জমতে থাকবে। এটা জমতে জমতে একটা সময় আপনার দেহ থেকে এটা বেরোবে। বেরোবে তখন একটা রোগের আকার নিয়ে বেরোবে। সে রোগ তৈরি করে দেবে। কারণ যখন আপনার চিন্তার মধ্যে ছন্দপতন ঘটছে, যখন আপনার চিন্তার মধ্যে নেগেটিভিটি হচ্ছে, ঠিক আছে? তার মানে আপনি আপনার নিউরন দিয়ে বডির প্রত্যেকটা কোষের মধ্যে নেগেটিভ সিগন্যাল প্রেরণ করছেন। যখন আপনি নেগেটিভ সিগন্যাল প্রেরণ করছেন, তখন তাদের ম্যাল ফাংশন শুরু হচ্ছে। তারা ঠিকমতো ফাংশন করছে না। তাহলে চিন্তা হচ্ছে একটা শক্তি, যেই শক্তি দিয়ে আমরা আমাদের মাইন্ড এবং ব্রেনকে ব্যবহার করে থাকি। আমাদের চিন্তার ধরন যেই রকম, আমাদের লাইফটা ঠিক সেরকম আমাদের জন্য তৈরি হতে থাকে। প্রশ্ন হলো, তাহলে আমরা প্রবলেমে কেন পড়ি? আমরা অভাবে কেন পড়ি? আমরা কষ্টের মধ্যে কেন চলে যাই? এটাও কি আমরা চিন্তা দ্বারা করি? বলে হ্যাঁ, আমরা চিন্তা দ্বারা করি। আমরা যখন ছোট ছিলাম, তখন আমাদের চিন্তার প্যাটার্ন তৈরি হতো, যেটাকে আমরা বিশ্বাস বলি। একটা ছোট্ট উদাহরণ ধরেন, আপনার ছোট বাচ্চা, আমি খুব ছোট একটা মানুষ, আমি এখন খেলা করছি। তো খেলা করতে করতে আমি একটা মোমবাতি নিয়ে খেলা করছি। তা আমার আঙ্গুল মোমবাতির আগুনকে টাচ করলাম, চিৎকার দিয়ে কান্না করলাম। আমার বয়স মাত্র 1.5 বা 2। তখন মা আসলেন। মা এসে জড়িয়ে ধরলেন, আঙ্গুলে বরফ লাগালেন, আর বললেন যে আগুন হচ্ছে ক্ষতিকারক, আগুন পুড়িয়ে ফেলে, খবরদার আগুনের কাছে যেতে নেই। আমাদের ব্রেন রিসিভ করলো, আগুনের ছবি মাইন্ডের মধ্যে রিসিভ করলো, আর মা বলল, ওটা রিসিভ করলো, আর আঙ্গুলে যে ছ্যাঁকা খেলাম ওটার এক্সপেরিয়েন্স এখানে রেকর্ড হলো। তো একটা প্রসেস থটের ওখানে তৈরি হয়ে গেল। এখন যখনই জীবনে আমি আগুন দেখব, আমার জানা থাকুক আর না থাকুক, আমার সেই থট প্রসেস আমাকে আগুন থেকে আমাকে সেভ করবে। কারণ তার এখানে রেকর্ড আছে যে আগুন পুড়ায় ফেলে, সে সেভ করবে। কারণ বডির মেকানিজমই এইভাবে তৈরি করা যে সবসময় আপনাকে সেভ করতে চাবে। তাহলে এখন কি হলো? আগুনের সাথে আপনার ব্রেনের নিউরনের মধ্যে থট প্রসেস দিয়ে একটা ট্রিগার মেকানিজম তৈরি হয়ে গেল। সেই ট্রিগারটা কখন কাজ করবে? যখনই আপনি আগুনকে দেখবেন। অর্থাৎ আপনি ধরেন রান্না করতে যাচ্ছেন, তখন সে আপনাকে সাবধান করবে, ওই থট প্রসেস। আগুন দিয়ে আপনি যেটাই করবেন, আগুন যেখানেই লাগুক না কেন, সে আগুন থেকে আপনি নিজেকে রক্ষা করার জন্য আপনার থট প্রসেস কাজ করবে। ওই থট প্রসেস আপনার বডিকে কন্ট্রোল করে ফেলবে। ঠিক আছে? তাহলে এটা খুব ভালো যে আমাদের এরকম যদি থট প্রসেস থাকে সব সময়, তাহলে তো আমরা লাইফের সব কিছুর মধ্যেই ভালো করতে পারবো। প্রবলেমটা এখানে না, প্রবলেমটা হচ্ছে আমাদের অন্য জায়গায়। এখন ধরুন আপনি গাছের উপরে চলেছেন, মামার বাড়ি গাছের উপরে চলেছেন, গ্রীষ্মকাল, আম পাড়তে। এখন আপনি গাছের উপর আম পাড়তে গিয়ে অনেকখানি উপরে চলে গেছেন। আপনার কিন্তু কোনো ভয় ছিল না, আপনার মধ্যে কোনো ডাউট ছিল না।
আপনি যেইভাবে ধাপে ধাপে উঠেছেন, আপনি সেই ধাপে 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 নেমে যাবেন। এখন প্রবলেম হলো সেই মা গাছের নিচে বসে বসে এখন কাঁদতেছে, চিৎকার দিতেছে, হায় রে আমার ছেলেটা কোথায় গিয়ে উঠছে, একবার পা স্লিপ করে পড়লেই শেষ। বাবা তুই এটা কি করলি? একটা আমের জন্য জীবন দিয়ে দিবি? এরকম রিস্ক কেউ নেয়? লাইফে রিস্ক নিতে নেই। তুমি যতটুকু তোমার নিয়ন্ত্রণে আছে, যতটুকু তোমার কমফোর্টের মধ্যে আছে, তুমি ততটুকু নাও। তুই একটু উপরে উঠতি, একটা বাঁশ দিয়ে পারতি, তুই অত উপরে উঠতে গেলি কেন? এখন পড়লে কি হবে বল? মা কাঁদতেছে, এই বাচ্চা বয়স 5, সে কান্না রিসিভ করতেছে, নিজেকে দেখতেছে। এতক্ষণ ভয় ছিল না, এখন ভয় তৈরি হয়েছে, কারণ অথরিটি ফিগার বলতেছে যে এটা অনেক বড় রিস্ক, পা স্লিপ করলেই শেষ। এখন আম ভুলে গেছে, এখন মায়ের দিকে তাকাইতেছে, গাছের উচ্চতার দিকে তাকাইতেছে, ভয় পাইতেছে। অনেকখানি সে নেমে এসছে। এই নেমে আস্তে আস্তে সে স্লিপ কোটে পড়েও গেছে। ব্যথা খুব পায় নাই, কিন্তু ভয় প্রচণ্ড পেয়েছে। ব্রেনের মধ্যে, তার মাইন্ডের মধ্যে থট প্রসেস তৈরি হয়ে গেছে যে লাইফে কোনো দিন কোনো জায়গায় রিস্ক নেওয়া যাবে না। এখন বড় এসে অনেক বড় বিজনেসম্যান হতে চায়, কিন্তু সে বিজনেসে রিস্ক নিতে পারে না, বড় হতে পারে না। সে যখনই রিস্ক নেয় সে লস করে ফেলে, তার ক্ষতি হয়ে যায়। কেন ক্ষতি হয়? এখানে সেট করা আছে তুমি রিস্কে গেলেই আমি তোমাকে পেছনে নিয়ে আসব। এটা মাইন্ডসেট হয়ে গেছে। ওকে, ছোটবেলায় এরকম অনেক কেস আমি ডিল করেছি। বাবা এবং মায়ের মধ্যে সম্পর্কটা খুব ভালো না। তো আমি তখন ছোট্ট, আমার মাত্র 3 বছর, 2 বছর, 1 বছর। বাবা মা মনে করতেছে ও তো কিছু বুঝে না, ও তো বাচ্চা মানুষ, ও তো কিছু জানে না, ও তো বাচ্চা মানুষ, ওকে আমরা যা বলবো, ওকে আমরা যা বুঝাবো, ওকে আমরা যা শোনাবো, ওকে যা দেখাবো, ও তো তাই করবে, তাই বুঝবে। তো তারা দরজা বন্ধ করে ঝগড়া করে, বাচ্চার সামনে করে না। যখন তাদের মধ্যে এই জিনিসগুলো ঘটে, আচরণগুলো হয়, ওই বাচ্চা বাবা মা কি করছে ওটা শেখে, বাবা মাকে কি বলছে ওটা শেখে না। বাবা বাচ্চাকে কি বুঝাচ্ছে সে ওটা কম শেখে। ওটাও শেখে, কখন শেখে? যখন যেটা বোঝানো হচ্ছে সেটা বাবা নিজে করছে, যেটা মা তাকে বোঝাচ্ছে, যে শিক্ষাটা দিচ্ছে সেই শিক্ষার মধ্যে মা নিজে আছে। এখন আমি যদি আমার ছোট বাচ্চাটাকে বলি যে এই মোবাইল মোবাইল নিয়ে খেলবে না, খেললে চোখ নষ্ট হয়ে যায়, সারাদিন মোবাইল নিয়ে কি? কিন্তু আমি সারাদিন ফেসবুক, ইউটিউব চলতেছে, বাবা বাচ্চারা বলতেছে আমি না এটা ধরি ঠিকই, কিন্তু আমি কাজের জিনিসগুলো করি, আমি এটা দিয়ে ব্যবসা করি, আমি এটা দিয়ে প্রোডাক্ট সেল করি। তো বাচ্চা হা করে তাকায় থাকে। মা নিজে সারাদিন এই ডিভাইস ব্যবহার করছে আর আমাকে বলছে ডিভাইস ব্যবহার করো না, এটা ক্ষতিকারক। তো বাচ্চা শিখছে কি?
বাচ্চা শিখছে মা যেটা করছে সেইটা, মা যেটা বলছে ওটা সে রিসিভ করছে না। তো দেখা গেল যে ছোটবেলায় হাজব্যান্ড ওয়াইফের মধ্যে রিলেশনশিপে খুব টানাপোড়েন, দুজনের মধ্যে সব সময়, মানে মা বারবার বলে হাজব্যান্ডকে, ওয়াইফ হাজব্যান্ডকে বারবার বলে যে আমি শুধু বাচ্চাটার দিকে তাকিয়ে তোমার সাথে সংসার করছি। বাবাও সেম কথা বলে। এখন বলেন সেই বাচ্চাটা কি চিন্তা করবে? সে মনে করবে না, তার ভেতরে একটা চিন্তা হবে না যে আমি পৃথিবীতে না আসলেই মনে হয় ভালো হতো, আমার কারণেই মনে হয় তাদের লাইফে প্রবলেম হচ্ছে, আমি না জন্মালে ওদের লাইফটা ভালো হয়ে যেত। তো এই যে এই ধরনের চিন্তা তাদের মাথার মধ্যে যখন আসবে, সেই বাচ্চাটার মনে তৈরি হবে। আর এই চিন্তার যখন থট প্রসেস তার ব্রেন সেট করবে, তখন বড় হয়ে ওই বাচ্চাটা যদি ছেলে হয় তার ওয়াইফ লাগবে, আর সেই বাচ্চাটা যদি মেয়ে হয় তার হাজব্যান্ড লাগবে। তখন থট প্রসেস বলবে হাজব্যান্ড তো ভালো হয় না, হাজব্যান্ডরা এরকম টর্চার করে, ডোমিনেট করে। তো সে কি করবে? সেও বিয়ে করে তার মনের অজান্তে, সে খুব ভালো মানুষকে বিয়ে করেছে কিন্তু মনের অজান্তে সে সবসময় তাকে কাউন্টার করবে। সে কিছু বললেই ওটা তৎগরিত ওটার কাউন্টার করে জবাব দিবে। তো কি হবে? এই রিলেশনটার মধ্যেও টানাপোড়েন শুরু হবে। সে এসে আমার মতো মানুষের কাছে এসে বলবে যে স্যার আমার হাজব্যান্ডটা খুব ভালো মানুষ, আমি বুঝি, কিন্তু কেন যে আমি তার উপর রেগে যাই, কেন যে তার সাথে আমি ঝগড়া করে ফেলি, পরে আমি নিজেই কান্না করি, আমি জানি না আমি এটা কেন করি। তো এইভাবে থট আমাদের রিলেশনশিপের উপর প্রভাব বিস্তার করে, যেটা আমরা জানিও না। কারণ আমরা সচেতনভাবে 10% থটকে কন্ট্রোল করতে পারি নর্মালি, আর 90% থট আমাদের অটো হয়, মানে থট প্রসেস অনুযায়ী হয়। মিষ্টি যদি খাবার দেখেন সামনে, আপনার জিহ্বার মধ্যে মিষ্টির টেস্টের লালা নিঃসরণ হবে অটো, কারণ এটা থট প্রসেসের কারণে। কারণ এখানে প্রসেস করা আছে যে মিষ্টি সাথে এর লিঙ্ক কীরকম। সেরকম প্রত্যেকটা ঘটনাকে আপনি থট প্রসেসের আয়না দিয়ে আপনি ঘটনাটার মিনিং ক্রিয়েট করেন। লাইফে ঘটে যাওয়া কোনো ঘটনার কিন্তু মিনিং হয় না, মিনিং আপনি বানাইতে পারেন, মিনিং বানায় চেঞ্জ করতে পারেন মাইন্ডকে, কিন্তু আপনি পারেন না, কারণ আপনার থট প্রসেস আপনার মিনিংটাকে ক্রিয়েট করে দেয়, আপনি শুধু সেটাকে অ্যাকসেপ্ট করে নেন। এখন এক মা আমার কাছে এসছে যে আমার সন্তানটা খুব প্রবলেমে আছে, আমি সারাদিন তার জন্য দোয়া করি। তাই বলি মায়ের দোয়া, তার তো ভালো হয়ে যাওয়ার কথা, ভালো হয় না কেন? তো কীরকম দোয়া আপনি করেন? ব্যাখ্যা ছিলাম, কিভাবে দোয়াটা চান একটু বলেন না। তো তিনি বললেন, আমি হাত তুলে আল্লাহকে বলি যে আল্লাহ আমার বাচ্চাটাকে তুমি ঠিক করে দাও, তাকে সুস্থ করে দাও, তার কাজ কারবারে তুমি বরকত দাও, তাকে সুখ শান্তি দাও। তারপর কি হয়? বলে দোয়া চাই। কয় বেলা চান? বলে 5 বার নামাজ পড়ি, 5 বারই চাই। আচ্ছা, যখন নামাজে থাকেন না তখন কি করেন? তখন আবার কি করব? না, আমি বলি আপনি তখন কি করেন? আপনি তখন তাকে একটা ফোন লাগান যে বাবা তুই কেমন আছিস? তো ওখান থেকে বলে মা আজকেও কিছু বেচাকিনি হয় নাই, হ্যাঁ আমি জানি না আমার ভাগ্যটা এরকম কেন। তা আপনি তখন কি করেন শুনে? আমি চিন্তা করি আহারে বাচ্চাটা কত কষ্টে আছে, এত দোয়া করতেছি কাজ হচ্ছে না। আর তারপর কি করেন?
আমি এখন চিন্তা করি ওর বাচ্চা কাচ্চা নিয়ে চলবে কিভাবে, ও বাসা ভাড়া দিবে কিভাবে, ওর যে ইনকাম নাই ও তো দিন দিন আরো খারাপের দিকে চলে যাচ্ছে। আর এমনি তার আবার ডায়াবেটিস, এ তো অসুস্থ হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওর কি কোনো প্রতিকার হবে না? ওর কি কখনো জীবনটা সুন্দর হবে না? আমি কি আমার সন্তানের একটা সুন্দর জীবন দেখে যেতে পারবো না? আমি কি এই কষ্টটা নিয়েই মারা যাব? তাই আমি বললাম, সারাদিন আপনি চিন্তা করেন এই ধরনের। এই চিন্তাগুলোর অনুভূতি কিরকম? বলে অনুভূতি খারাপ। তো আপনার যখন যেই চিন্তা করছেন, সেই চিন্তার অনুভূতি যখন আপনার নেগেটিভ হচ্ছে, তার মানে আপনি সন্তানের জন্য নেগেটিভ দোয়া করতেছেন। আপনি ৫ বার ঠিকই ২ মিনিট ৩ মিনিট করে পজিটিভ দোয়া করতেছেন। আর বাকি ২৩ ঘন্টাই আপনার মাইন্ডের মধ্যে ঘুরতেছে, হায়, হায় তার ক্ষতি হয়ে গেল, হায় তার লস হয়ে গেল, হায় তার অবস্থা খারাপ হয়ে গেল, হায়, হায় এখন কি হবে? তো যেই অ্যামাউন্টের এনার্জি থট দিয়ে আপনি ক্রিয়েট করতেছেন, যেটা অ্যামাউন্টে বেশি, সেটাই তো ওখানে অ্যাকসেপ্ট হবে। তো বলছে, আমার হাজবেন্ডও বলে পজিটিভ চিন্তা করতে। তখন আমি বললাম, না আমি বলবো না আপনাকে পজিটিভ চিন্তা করতে, আপনি খবরদার পজিটিভ চিন্তা করবেন না। তার মানে আমি কি নেগেটিভ চিন্তা করবো? না, নেগেটিভ চিন্তাও করবেন না। আপনি যখন বলবেন যে আমি পজিটিভ চিন্তা করব, তাহলে মাইন্ডকে আপনি বলতে চান যে যেটা সম্ভব না, যেটা হয় নাই, আমি ওরকম একটা চিন্তা করতেছি। অর্থাৎ হচ্ছে খারাপ, আমি বলছি না ভালো হচ্ছে, আমি ওটাকে পজিটিভলি দেখতেছি। নো 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 নো, আপনাকে পজিটিভ চিন্তা করতে হবে না, আপনাকে নেগেটিভ চিন্তাও করতে হবে না। আপনাকে যেটা করতে হবে সেটা হলো, আপনি আপনার সন্তানের জন্য কি চাচ্ছেন, কি চাচ্ছেন লিখেন। কেন চাচ্ছেন এটাও লিখেন। আপনি যে পরিবর্তনটা তার জীবনে চাচ্ছেন, সেই পরিবর্তন হয়ে গেলে কতগুলো মানুষ বেনিফিটেড হবে, কি উপকারে আসবে, কি কল্যাণ হবে, পৃথিবীর কি উন্নতি হবে, তার ফ্যামিলির কি উন্নতি হবে, লিখেন। লিখবো? বলে হ্যাঁ লিখেন। আপনার সন্তানের জন্য আপনার যেটা চাওয়া, আপনি ওটাকে লিখেন। আপনাকে পজিটিভ চিন্তা করতে হবে না। আপনি যেটা চান, আপনি শুধু ওটা নিয়ে ভাববেন। আপনি ওই চিন্তার মধ্যে থাকবেন। ওই চিন্তাকে সফল করার জন্য আপনার কি করণীয় করতে হবে সেটা করবেন। কি হচ্ছে এটা আপনার দেখার প্রয়োজন নাই। কি হচ্ছে আপনি জানেন। বলে তারপর চোখ বন্ধ করে মেডিটেশন করেন। দেখেন আপনার মেন্টাল স্ক্রিনের মধ্যে, আর সেটাকে বলেন, রিমাইন্ডার দেন মাইন্ডকে, আর সেটাকে ফিল করেন। সব সময় সেই অনুভূতির মধ্যে থাকেন। এইভাবে আপনি যদি নিজের থটটাকে চেঞ্জ করে ফেলতে পারেন, আপনি যেটা চান শুধু ওই থটের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখতে পারেন। আপনি যদি
আপনার যুক্তিগুলোকে ছেড়ে দিতে পারেন। এই যুক্তি যদি না আনেন যে কিভাবে হবে, কোথা থেকে হবে, কে করে দিবে, কে এই হেল্পটা করবে, কেমনে হবে, যদি এই যুক্তি তর্ক বিশ্লেষণ করা ছেড়ে দেন, এটাকে জাস্ট আমি এটা চিন্তা করতে চাই কারণ আমি এটাই চাই, কেমনে হবে বলে আমার জানার প্রয়োজন নাই, কিভাবে হবে বলে আমার জানার প্রয়োজন নাই, কে দিবে বলে এটাও আমার জানার প্রয়োজন নাই। আরে বাবা, তাহলে তোমার প্রয়োজন কি? বলে আমি যখন দেখব, আমার মনে যদি আসে যে আমার এটা করতে হবে, এই জায়গাটায় গিয়ে আমি ওটা করব, যেটা সামনে সুযোগ আসবে ওইভাবে কাজ করব, যেটা বাধা আসবে ওটাকে অতিক্রম করব। জানেন মানুষের দেহে রোগ কিভাবে তৈরি হয়? আমরা শুনেছি না জিনেটিক রোগ বাবা মায়ের থাকলে ছেলের হয়। আমি একজন হার্ট স্পেশালিস্টকে প্রশ্ন করেছিলাম যে আপনি বললেন যে ওনার বাবার হার্টে প্রবলেম ছিল, ওখান থেকেই সন্তানও হার্টের প্রবলেম পেয়েছে, জেনেটিক্যালি হয়েছে। তাই আমি বললাম তো ওনার 4টে সন্তান, একটার হার্টে প্রবলেম হলো, বাকি 3টের হলো না, তাহলে কি বাকি 3টে ওনার সন্তান না? আমরা কি ডিএনএ টেস্ট করব? বলে না না, এটা কিরকম কথা, সবার হবে এরকম তো না, কারোর কারোর হতে পারে। লো আচ্ছা। তা আমি বললাম যে স্যার আপনি আমার কাছে শুনতে চান যে এনার কেন হলো? আমি তো প্রপার ব্যাখ্যা তো দিতে পারবো না, তবে আপনাকে বলতে পারবো যে কেমনে হলো। তাহলে বলেন তো। তখন ওনাকে বললাম, যখন এনার বাবার হার্টের প্রবলেম হয়েছিল তখন ওই বাবাকে যারা ডাক্তারের কাছে নিয়ে এসেছিলেন, তখন ইনি ছিলেন বাচ্চা, এই বাচ্চাও সাথে ছিল। তো ডাক্তার সেম প্রশ্ন করেছে, ওনার যে হার্টে প্রবলেমটা হচ্ছে এই প্রবলেমটা কি ওনার বাবারও ছিল? তো বলছে হ্যাঁ ছিল। তখন বলছে যে ও তাহলে এটা জেনেটিক্যালি হয়েছে। এখন ওখানে তো চাচা, খালু, ফুপু এরা ছিল, তার এই বাচ্চাটা তো ছোট, তাকে বলতেছে দেখো বাবার হার্টের প্রবলেম, সাবধানে চলবা। তো তো রিসিভ করছে, ডাক্তার বলছে তারটা রিসিভ করছে, ফুপু বলছে তারটা রিসিভ করছে। আবার যখন তার বয়স 30 ক্রস করছে তাকে বলছে যে ফ্যাট ট্যাট এগুলো একটু, ওজন যাতে না বেড়ে যায়, ফ্যাট কম খাবা, এখন থেকে কন্ট্রোল করবা, তোমাদের জিনের মধ্যে হার্টের রোগ আছে। এখানে থট প্রসেস তৈরি হয়েছে, যেই বয়স 40 ক্রস করেছে সব সাবধানতা অবলম্বন করা সত্ত্বেও হার্টের রোগ তৈরি হয়ে গেছে। ঠিক আছে, কারণ সে নিজের থট প্রসেস দিয়ে এটাকে অ্যাক্টিভেট করেছে। তো ডাক্তার প্রশ্ন করলো তাহলে কি বাবার থেকে? আসলে বাবার থেকেই তো এসছে সব। আদম আলাইহিস সালামের ডিএনএর মধ্যে সব কোড করা আছে, আমরা সেখান থেকে কোডিং নিয়ে চলে আসছি আমাদের ডিএনএর মধ্যে। কিন্তু কোনটা অ্যাক্টিভেট করব, কোনটা করব না, কোন রোগটাকে আমি তৈরি করব না, সেটা আমার থটের উপর নির্ভর করতেছে। বলে সমাধান কি? সমাধান হলো লিভিং, প্রেজেন্টের থেকে লিভিং করা হচ্ছে সমাধান।